হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু স্মাইল স্টাডি অফ কম্পিটিটিভ ইংলিশ টপার টক্স। আজকে আমাদের টপার টক্সে যিনি উপস্থিত আছেন তাকে ভিডিওটার আগেও তোমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখেছো। এই মানুষটার গল্প কিন্তু গ্রাম বাংলা থেকে শুরু করে শহর সব জায়গায় কিন্তু ছড়িয়ে গেছে। তো আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন শ্রী অনিমেষ পান্ডা স্যার, যিনি এবারে 2022-এর WBCS এর র্যাঙ্ক 4 হিসাবে সিলেক্টেড হয়েছেন রেভিনিউতে। তো অনিমেষ স্যার, আপনাকে অনেক অনেক ওয়েলকাম আমাদের স্মাইল স্টাডি অফ কম্পিটিটিভ ইংলিশ টপার টক্সে। থ্যাংক ইউ। তো স্যার, আমরা আপনার গল্পটা জানার জন্য আগ্রহী, আমাদের সাবস্ক্রাইবাররা আগ্রহী, আমাদের স্টুডেন্টরা আগ্রহী। স্যার, আমরা একদম শুরু করতে চাই ঠিক শুরু থেকে। আপনার কলেজ কী নিয়ে, আপনার পড়াশোনা কী নিয়ে, এবং আপনার বেড়ে ওঠা কোথায়, এবং ডাব্লিউবিসিএসে আসা কিভাবে? ফার্স্ট অফ অল আমি শুরু করার আগে স্মাইল স্টাডিকে নিশ্চয়ই আমার আন্তরিকভাবে ধন্যবাদ দেওয়ার চেষ্টা করব, কারণ এই সুযোগটা বা প্ল্যাটফর্মটা আমাকে দেওয়ার জন্য, যে আমার এক্সপিরিয়েন্স বা একাডেমিক্স যে শ্রোতা বন্ধুরা শুনতে চাইবে তার জন্য একটা মিডিয়াম হচ্ছে, নিশ্চয়ই তার জন্য আমি ধন্যবাদ দেবো। এবারে শুরুতেই আপনি যে কোশ্চেনটা করলেন যে আমার একাডেমিক্স, আমি 2012 সালে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করি। সে বছর আমার পার্সেন্টেজ ছিল অ্যারাউন্ড 87% মতো। আর আমি 2014 সেম স্কুল থেকেই সায়েন্সে পাস করি। সেই বছর আমি স্কুল টপ করি। আমার পার্সেন্টেজ ছিল 88% মতো। আর পার্সেন্টেজটা মেনলি কমে যায় আমার বাংলা ইংলিশ নাম্বারের জন্য। ইংলিশ ভালো হয়েছিল কিন্তু আশাজনক নাম্বার আসেনি। আর তখন আমি পার্সোনালি রিভিউ বা স্ক্রুটিনি যে বিষয়গুলো আছে অতটা জানতাম না, সে চলটা ছিল না, হয়তো কিছুটা বাড়তো। ওই দুটো সাবজেক্টের জন্যই টোটালটা আমার কমে যায় উচ্চ মাধ্যমিক। তাও ফার্স্ট হই সায়েন্স থেকে, যেহেতু বাকি তিনটে পিসিএম এর স্কোর একটু মোটামুটি ভালো ছিল, সবকটাই ওভার 95 এরকম ছিল। পরবর্তীকালে আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট থেকে আমার র্যাঙ্ক 1000 ওই 1500 থেকে সামান্য বেশি ছিল, 1600 সামথিং হয়েছিল। আমি ম্যাকআউট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পাস করি, ওই র্যাঙ্ক থেকে, গভর্নমেন্ট কলেজ যেটা। ওখান থেকে কম্পিউটার সায়েন্স 2019 পাস করার পর আমি টিসিএস এ ক্যাম্পাসিটি পেয়েছিলাম। টিসিএস যখন আমি অফার লেটারটা পাই, মানে পরীক্ষা দিতে যতটা কনফিউজ ছিলাম, পরীক্ষা দেওয়ার পর সিলেক্টেড হয়ে আরো বেশি কনফিউজড হয়ে যায় যে চাকরিটায় আমার জয়েন করা ঠিক হবে না হবে না। কারণ সেই মুহূর্তে যা ফাইন্যান্সিয়াল কন্ডিশন ছিল বাড়ির, বা আরো অন্যান্য যা সার্কামস্ট্যান্সেস ছিল, সেইগুলো যদি বিচার করা হয়, সেদিক থেকে জয়েন করার মতনই সিচুয়েশন ছিল। কিন্তু আমার ব্যক্তিগত প্রেফারেন্স বা আমি নেক্সট 10 ইয়ার্সে আমি কি অ্যাচিভ করতে চাইছি বা কোন জায়গায় নিজেকে দেখতে চাইছি, সেই দিক থেকে যদি ভেবে দেখা যায়, বা আমার ছোট থেকে লাইফ গোল যেটা ছিল সেটার দিক থেকে যদি ভেবে দেখা যায়, টিসিএস এ জয়েন করলে তার কোনোটাই হবে না। সেইরকম ভাবে আমি যখন একটু কনফিউজ ছিলাম যে কি করবো আর করবো না, জয়েনটা করবো কিনা আলটিমেটলি, তখন আমার লোকাল যে এসডিও অফিস এখানে আছে আমার বাড়ি থেকে 5 মিনিট ডিস্টেন্সে, তখন এখানকার এসডিও সাহেব ছিলেন শ্রী অসীম পাল মহাশয়। উনি এখন মালদার দিকে বা অন্য কোথাও পোস্টেড আছেন, ঠিক মনে করতে পারছি না, বীরভূমে আছেন প্রবাবলি। এবারে উনি তখন একটা নোটিফিকেশন বার করেন, উনি সহ আরো অন্যান্য যে স্যারেরা ছিলেন, যেমন ডিএমডিসি অর্জুন পাল স্যার, উনি বিশেষ করে মেনলি ইনিশিয়েটিভটা নিয়েছিলেন ট্রেন করার। সুলোক স্যার ছিলেন, সুলোক প্রামাণিক, উনিও ডিএমডিসি ছিলেন। ওনারা একটা নোটিফিকেশন জারি করেন যে আমরা প্রিলিমস এর আগে কিছু ছেলেকে ব্রাশ আপ করবো বা মক টেস্ট নেওয়া হবে। সেটা দেখে আমি জাস্ট, পরীক্ষাটা কি তখন আমি জানতাম না অ্যাকচুয়ালি, জাস্ট পাস করেছি কলেজ, ফাইনাল সেমিস্টার হয়েছে, এরকম একটা নোটিশ আসলো, আবার অফিসাররাই করছে। আমার তখন ইন্টারেস্ট ছিল অফিসাররা কিরকম দেখতে হয় বা কিরকম ব্যাকগ্রাউন্ড হয় সেটাই দেখে আসি একবার গিয়ে, যে আমার অ্যাচিভেবল না অ্যাচিভেবল নয়। এবার আমি এপ্লাই করি। প্রায় 600 মতো অ্যাপ্লিকেশন পড়েছিল আমাদের ঘাটাল সাব ডিভিশন থেকে আশেপাশে। এবার কিন্তু আমাদের এসডি অফিসের যে সিটিং ক্যাপাসিটি 100 অ্যারাউন্ড ছিল, 90 প্লাস সামথিং ছিল। ওই কারণে স্যারেরা তখন ডিসিশন নেন যে এত ছেলেকে তো অ্যাকোমোডেট করা সম্ভব নয়, তাই একটা ইনিশিয়ালি একটা টেস্ট নেওয়া হবে, যে এই 600-র মধ্যে 100 বেছে নেওয়ার জন্য একটা টেস্ট নেওয়া হবে রিটেন। সেখান থেকে যারা পাস করবে তাদের একটা ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে। এবারে সেরকম প্রসেস স্টার্ট হয়। এবার ইন্টারভিউ যখন হয়, আমার ইন্টারভিউ নিয়েছিলেন সুলভ প্রামাণিক স্যার।
উনি তখন আমাদের এখানকার ডিএমডিসি ছিলেন, এখন প্রবাবলি আলিপুরদুয়ারে উনি ট্রান্সফার হয়েছেন ভাড়াতে। আর উনি ইন্টারভিউ নেওয়ার সময় যেটা দেখলাম, মিনিট ২-৩ আমার সাথে এমনি আমার সাবজেক্টে কথা হলো। উনি খুব ব্যস্তই ছিলেন সেদিন কোনো কারণে। অনেক ফাইল আসছিল ওনার কাছে সই করার। তার মধ্যেই উনি কোয়েশ্চেন করছিলেন, আমি অ্যান্সার করছি। এরকম একটা ব্যাপার। করতে হঠাৎ ৫ মিনিট পরে উনি সমস্ত ফাইল রেখে দিয়ে রুমটাকে ফাঁকা করলেন। মানে যারা ছিলেন ওই সই করার জন্য ওদেরকে একটু লিভ করার জন্য বলে উনি বলল, "অনিমেষ, তোমাকে তোমার ইন্টারভিউ নয়। এবারে এটা তোমাকে আনঅফিসিয়ালি আমি বলছি। তুমি কি নিজে সিরিয়াস যে তুমি পরীক্ষাটা নিয়ে এগোতে চাইছো?" মানে উনাকেও আমি বলেছিলাম, "স্যার, আমার এরকম টিসিএস এ অফার লেটার এসেছে। আমি জয়েন করব না কনফিউজড।" উনি তখন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে, "তুমি কি নিজে সিরিয়াস বা কি ভাবছো তুমি?" আমি তখন উনাকে বলার পরে উনি মোরাল অফ দ্যা স্টোরি বা কনক্লুশন এ এটাই আসেন, "দেখো ভাই", উনি আমাকে ভাই বলেই সম্বোধন করতেন। যেহেতু খুব একটা এজ ওল্ড ছিলেন না উনি। উনি তখন বললেন, "দেখো ভাই, তোমাকে আমি একটা কথাই বলতে পারি যে তুমি যদি ডেডিকেটেডলি এখন যে আমাদের ডব্লিউবিসিএস এর ফরমেটটা ৩ থেকে ৩.৫ বছর লাগছে। প্লাস করোনা সেই সময়টা আসেনি যখন ওটা হয়েছিল। ওই ২০১৯ এর অগাস্ট এরকম একটা সময়। জুলাই, অগাস্ট। মানে তখন তুমি যদি ডেডিকেটেডলি ৩.৫ থেকে ৪ বছর দিতে পারো, আমার মনে হয় তুমি সিলেক্টেড হবে। তোমার মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে। মানে এই কথাটা শোনার পর আমি আরো কনফিউজড হয়ে যাই আরকি। যে একজন অফিসার আমাকে এতটা কনফিডেন্স এর সাথে আজকের দিনে যখন এত কম্পিটিশন, তাও আবার ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষায়, যেখানে সিলেকশনের রেট এত কম, এত ছেলে পরীক্ষা দিচ্ছে, সেখান থেকে প্রত্যেক বছর ৪ টে গ্রুপ মিলিয়ে মেক্সিমাম ৩০০। এই বছরই একটু সিটটা বেশি আছে কিন্তু ৩০০ অ্যারাউন্ডই সিট থাকে টোটাল। লাস্ট কয়েক বছর তো গ্রুপ ডি প্রায় ১ টা ২ টো করেই সিট ছিল। এরকম কনফিডেন্স যখন দেখাচ্ছে, নিশ্চয়ই তো কিছু কারণ থাকবে। ডেফিনেটলি। প্লাস পরীক্ষার রেজাল্ট আসলো এসডি অফিসে। আমি সেখানে টপ করলাম। দেখলাম স্যার হয়তো ইন্টারভিউতে বেশি নাম্বারই দিয়ে দিয়েছিলেন বা অন্য কিছু। কারণ তখন আমার তেমন কোনো প্রিপারেশন ও ছিল না। হ্যাঁ। টপ করলাম দেখে তখন আমি বাড়িতে কথা বললাম যে, "এরকম ব্যাপার, আমি নিজের জন্য ২ থেকে ৩ বছর ইনভেস্ট করতে চাইছি।" আচ্ছা, সালটা কোন সাল তারপরে ছিল আরেকবার দর্শকদের? ২০১৯ আমার ১৯। গ্র্যাজুয়েশন এর পরেই। ওকে। মানে জাস্ট আমি ফাইনাল সেমিস্টার দিয়েছি, রেজাল্ট হ্যাঁ। বেরোয়নি এখনো। মিসলেনিয়াস এর তখন ফর্ম ফিল আপ চলছিল। এবারে প্লাস ইনিশিয়ালি আমি মিসলেনিয়াস এর ক্ষেত্রেও একটা স্টোরি আছে, আসছি। বাড়িতে জানাই যে আমি প্রাইভেট টিসিএস এই মুহূর্তে জয়েন করতে চাইছি না। বাড়ির লোক একটু কনফিউজড হয়ে যায় যে ছেলে কি করতে চাইছে বা পরবর্তীকালে কি করবে? যদি না হয়, হোয়াট নেক্সট? যেটা সবাই জিজ্ঞেস করে। তখন আমি কোনো অ্যান্সার ছিল না। আমি বলি, "ঠিক আছে, শুরুটা তো করি, তারপরে দেখি কি হয়।" শুরু করতে এই অবস্থায় আসা। এবারে ২০১৯ এ যখন আমি শুরু করি তখন মিসেলেনিয়াস এর ফর্ম বেরিয়েছিল। এবার আনফরচুনেটলি তখন আমার গ্র্যাজুয়েশনের রেজাল্ট এখনো বেরোয়নি। মানে ইউনিভার্সিটিতে রোজ খবর নিচ্ছি রেজাল্ট কবে আসবে, কবে আসবে? প্রফেসররা বলছেন অলমোস্ট রেডি, এসে যাবে, এরকম একটা ব্যাপার। কিন্তু মিসেলেনিয়াস লাস্ট ডেট ছিল ২৬শে জুলাই আমার যতটা মনে পড়ছে ফর্ম ফিল আপের। এবার আমি দেখতে ২৬শে জুলাই ফর্মটা ফিল আপ করে দিই। রেজাল্ট আসেনি। আমি বললাম হয়তো উনারা ডকুমেন্ট ভেরিফিকেশন এর সময় অ্যালাও করে দেবেন যে যেহেতু ফাইনাল পরীক্ষা দেয়া হয়ে গেছে বা ২-১ দিনের মধ্যে রেজাল্ট এসে যাবে আগস্টের দিকে। উনারা কিছু বলবেন না। এবারে আমার রেজাল্ট বেরোয় আগস্টের ওই ৩-৪ তারিখ করে। মানে আমার দুটোর ডেটের মধ্যে ১ সপ্তাহের মধ্যে একটা টাইম ডিফারেন্স ছিল। এবার আমি প্রিলিমস পাস করি, তারপরে মেইনস পাস করি। ইন্টারভিউতেও ডাকা হয়। মেইনসের নাম্বার পরবর্তীকালে দেখানো হয়েছিল। যা স্কোর ছিল মোটামুটি ওটাও সিলেকশন পেতাম। মানে ওটা আমার ফার্স্ট জব হতো যদি হতো। কিন্তু ইন্টারভিউ রিভি এর সময় আমাকে আটকে দেওয়া হয়। উনাদের লজিকটা এই কারণে ছিল, তার আগেই আমাকে কল করে বলা হয়েছিল যে, "অনিমেষ, তোমার আসার দরকার নেই। তোমার ডিভিতে এরকম প্রবলেম দেখা গেছে। অ্যা যে তুমি রিজেক্টেড ক্যান্ডিডেট হিসেবে দেখা হচ্ছে তোমারটা, তোমার আসার দরকার নেই।" আমি তখন ডিসিশন নিই যে যেহেতু আমি ইন্টারভিউর জন্য রেডি হয়েছি, প্লাস ওভার দ্য ফোন কল একজন বলছেন যে আসার দরকার নেই। এবারে তিনি যে ফ্রড নয় তারও কোনো মানে নেই। আমি ওই কারণে ডিসিশন নিই, ঠিক আছে, পিএসসির অফিসে যাওয়া হোক। যে ওখানে দরকার হলে চেয়ারম্যান ম্যাডামের সাথে একবার কথা বলতে চেষ্টা করব। যে আছেন, উনি কি বলতে চাইছেন। এবার চেয়ারম্যান যিনি ছিলেন আমি উনার সাথে কথা বলেছিলাম। তখন পিয়ালি ম্যামই চেয়ারম্যান ছিলেন। যখন ইন্টারভিউটা হয়েছিল। এবারে উনি তখন আমাকে, আমি যখন রিকোয়েস্ট করেছি, "ম্যাডাম, ছেড়ে দেয়া হোক না। আজকে ইন্টারভিউটা আছে। আমি অন্তত ইন্টারভিউটা অ্যাটেম্প্ট করি।" কারণ আমি তো অলরেডি গ্র্যাজুয়েট, সার্টিফিকেটে কোনো প্রবলেম নেই। জাস্ট ওই 7 ডেজ যে গ্যাপটা। উনি তখন আমাকে বলেছিলেন, "অনিমেষ, তুমি আর কি পরীক্ষা দিয়েছো?" বলছি, "ম্যাডাম, ২০২২ এর ২২-২১ এর বিসিএসটা তো দেয়া আছে। আর যখন ইন্টারভিউ হচ্ছিল তখন বোধহয় ২২ এর প্রিলিমসটাও হয়ে গেছিল যতটা মনে পড়ছে।" আমি বললাম, "ম্যাম, এই হয়েছে।" উনি তখন আমাকে এটাই এক কথায় বলে
ছেড়েছিলেন যে, "অনিমেষ তুমি বাকিগুলো যেহেতু দিয়েছো, আশা করছি তুমি ইন্টারভিউতে কল পাবে, তুমি ওইগুলোর জন্য প্রিপারেশন করো।" কারণ এটা তোমাকে যদি আমরা ছেড়েও দিই পরবর্তীকালে তোমার পিভিআর বা অন্যান্য ক্ষেত্রে অসুবিধা হবে। আর আমাদের ক্ষেত্রেও সেটা প্রবলেম হতে পারে। যে এই ভুলটা আমরা দেখতে পেলাম না কি করে। আমিও ম্যাডামের বিষয়টা বুঝতে পেরেছিলাম উনি যেটা বলতে চাইছেন। কারণ এটা অ্যাকচুয়ালি তো ইল্লিগাল। কারণ গ্র্যাজুয়েশন বেস পরীক্ষা দিচ্ছি অথচ আমি গ্র্যাজুয়েটই নয় ফর্ম ফিল আপ একদমই করে ঠিক। দিয়েছি। আমি একেবারে লিভ করি। কিন্তু পরবর্তীকালে যখন মিসলেনিয়াস মেন্স এর নাম্বার শো করা হয় আমি যেটা দেখি যে নাম্বার ছিল মোটামুটি ইন্টারভিউতে বসলেই আমি চাকরিটা কিছু না কিছু পোস্টে পেয়ে যেতাম আরকি। যাই হোক পরবর্তীকালে ২১ এর মেন্স এর রেজাল্ট বেরোয়। আমি গ্রুপ এ এর জন্য কল পাই। গ্রুপ এ সার্ভিস। বি এর জন্য কোয়ালিফাই করতে পারি না সেবারে। ওটাই আমার ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল। অপশনাল এ যখন নাম্বার দেখি অপশনাল কিছু নাম্বার অনেকটাই কম ছিল। ভালো হয়েছিল কিন্তু মনোমত নাম্বার না আসায় আমি গ্রুপ বি এর জন্য কল পাইনি। গ্রুপ এ এর জন্যই শুধু ইন্টারভিউ দিই। কিন্তু ফাইনালি কিছু নাম্বারের ওই ১০-১৫ র কিছু একটা গ্যাপ ছিল। ওই গ্যাপের জন্য আমি চাকরিটা পাইনি। সে বছর গ্রুপ এ এর জন্য। কিন্তু সেটা দেখার পরে খুবই ভেঙে পড়েছিলাম। রেজাল্ট বেরিয়েছিল ২৫ এ আগস্ট। এখন আমার মনে আছে। ২৫ এ আগস্ট বেরিয়েছিল মানে বাড়ির অবস্থাও খুব খারাপ হয়ে গেছে যে ছেলে এতদূর অব্দি এসে পেল না। এবারে কি হবে? মানে এই যে ভেঙে পড়াটা এটাই আমার ২২ এর মেন্স এর আগে বেশ একটা ফুয়েল জুগিয়েছিল। কারণ ঠিক তার ১ মাস পরেই সেপ্টেম্বরের প্রবাবলি ২৮-২৯ তারিখ থেকে ২২ এর মেন্স স্টার্ট হচ্ছিল। আর ২৫ এ আগস্ট রেজাল্ট বেরিয়েছে। এই যে ১ মাস ছিল আমার জন্য নিজেকে প্রমাণ করার জন্য যেন আরো একটা চান্স আমি পেয়ে গেলাম যে এবার আমাকে অপশনালটা তুলতেই হবে ভালো করে। আর স্কোরটা করতে হবে। আর বরাবরই আমার ২১, ২২, ২৩ ৩ বার আমি বিসিএস মেন্স যে দিয়েছি আমার থার্ড অ্যাটেম্প্ট ২৩ ছিল। ৩ বারই আমার এমসিকিউ স্কোর যথেষ্ট হ্যান্ডসাম ছিল। এবার সেইটার সাথে আমি কম্পেয়ার করে মিনিমাম একটা ১০০ যোগ করতাম বাংলা ইংরেজির জন্য। মিনিমাম যদি খুব খারাপও লিখি ১০০ তো দেবে। সেটা যোগ করে আমি টার্গেট রাখতাম যে আমাকে ৯৪০-৫০ একটা কভার করতে হবে যাতে আমি অন্তত গ্রুপ বি এর জন্য সার্ভিসের জন্য কল পাই। যার কারণ মানে ইন্টারভিউটা মোটামুটি ভাবে বেরিয়ে যেকোনো একটা সার্ভিসে যাতে আসা যায়। এই যে এখনকার দিনে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা বেকারত্বের যে তকমাটা, এটা যাতে ইনিশিয়ালি মোছে। এই অবস্থায় আমি পরীক্ষাটা দিই ২২ এর। এটাও খুব ভালো হয়। আশা রাখছিলাম যে ইন্টারভিউ কল পাবো। এভাবে দিন চলতে থাকে। পরবর্তীকালে আমি গ্রুপ সি সার্ভিসে সিলেক্টেড হই। অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার বা স্টেট ট্যাক্স অফিসার ২০২১ এর বিসিএস এই। রেজাল্ট বেরিয়েছিল ১১ই মার্চ। ১১ই মার্চ আগের বছর ২০২৪ রেজাল্ট বেরিয়েছিল। ওটায় আমার র‍্যাংক হয়েছিল যতটা আমার মনে পড়ছে জেনারেল মেরিট লিস্টে 18 আর আমাদের ডিপার্টমেন্টাল 7 এরকম র‍্যাংক হয়েছিল। ওটায় আমি বর্তমানে চাকরি করছি। তমলুক ডিএম অফিসে আমার পোস্টিং। ওই সেম ওই স্টেট ট্যাক্স অফিসার হিসেবে। আর এখন ২০২২ মেন্স ইন্টারভিউ ক্লিয়ারের মাধ্যমে আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ হিসাবে চাকরিটা পেয়েছি। এবার দেখা যাক জয়েন করব। তো তোমরা প্রত্যেকেই শুনতে পেলে স্যারের জার্নিটা। যদিও এই জার্নিটা স্যার যতটা বললেন তার থেকে অন্তত ২০০০ গুণ বড় একটা জার্নি। স্যার সেটাকে ব্রিফ করার চেষ্টা করলেন কারণ তোমরা যাতে প্রত্যেকে অন্তত একটা আইডিয়া পাও যে কত রকম ট্রমা বা কত রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে স্যারকে প্রত্যেক দিন যেতে হয়েছে। আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, কারণ যেহেতু আমরা ডাব্লিউবিসিএস এর টপারটা কভার করছি এবং আমরা প্রেজেন্টলি পশ্চিমবঙ্গেই আছি, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, সাধারণত যারা ২০ বা ২১ বছর বয়স থেকে ৩০ বছর ৩২ বছরের ছেলেমেয়েরা যখন একটা সরকারি চাকরির প্রিপারেশন নেয়, আর যখন স্পেশালি সেটা স্টেট সরকারি চাকরি হয় যার রিক্রুটমেন্ট প্রসেস বেশ স্লো, তো একটা দারিদ্রতার মধ্যে দিয়ে তারা যায়, বেশ দারিদ্রতা, এবং সেটা শুধুমাত্র দারিদ্রতা নয়, মানে একটা আরবান কালচারের লোকেরা হয়তো অনেক ক্ষেত্রেই এটা বুঝে উঠতে পারবে না আনটিল কেউ বলছে স্পোক পার্সন হিসাবে যে সত্যি এরকম একটা দারিদ্রতা থাকে। তো আমাকে একটু এই প্রতিচ্ছবিটা একটু আমি চাই আপনি বলুন, যদি আপনি কখনো নিজেও দেখে থাকেন, সেটা জনগণ জানুক, সেটা আজকে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে বসে থাকা একটা ছেলে দেখুক যে না, স্যার পেয়েছে যখন আমিও হয়তো পারবো এবার, সেও হাতে উঠে পড়ে যাতে হাতে একটা এবার বই নেয়। বিকজ স্যার এরকম বহু ছাত্রছাত্রীর মুখোমুখি আমিও একজন ইংরেজি মেন্টর হিসেবে হই, যারা বলে যে আমরা তো অনেক রকমই সুযোগ সুবিধা পাচ্ছি না, একটা বই কিনতে গেলেও জিজ্ঞাসা করছি কোন বইটা কিনবো, কিন্তু আপনাদের মতো তো আমাদের হাতের কাছে কলেজ স্ট্রিট নেই, হাতের কাছে সবসময় স্টেশনের দোকানটাও পাই না, এবং যদি পেয়েও যাই বাবার অবস্থা খুব খারাপ। আসলে একটা ছেলে বা মেয়ের যখন ২০-২২ বছর বয়স হয়ে যায়, তোমরা অনেকেই হয়তো রিলেট করতে পারবে, আবার অনেকে পারবেও না, ২০-২২-২৩ বছর পর না আমাদের বাবা মায়েদের না হেলথ ডিগ্রেড হতে থাকে, বাড়ির সমস্যা বাড়তে থাকে, যেটা আমরা ক্লাস 10-11-এ পড়া কালীনও হয়তো বুঝে উঠতে পারি না, কিন্তু
যেই একটু কলেজের গণ্ডিটা পেরাই না, আমরা যখন দেখতে পাই যে তাদের হেলথ ডাউন হচ্ছে, সে আর এতটা কাজ করতে পারছে না, বাবার রোজগারটা এনাফ নয়, নিজের স্বপ্ন পূরণ করা দূরের কথা, ভবিষ্যতে জমানোর অর্জনের জন্য এনাফ নয়, সেদিন আমরা অনেকটা বড় হয়ে যাই। আর আজকে কিন্তু এই ভিডিওটা আমি পুরোপুরি মধ্যবিত্তের ম্যানেজমেন্টের ব্যাপারেই বানাচ্ছি। তো সেক্ষেত্রে আপনিও যদি এরকম কিছু নিয়ে কিছু বলতে চান, এবং এক্ষেত্রে যদি আপনারও জীবনের কোনো প্রেক্ষাপট থেকে থাকে, আপনার যদি কোনো ইনসাইট, কোনো পারসেপশন থেকে থাকে, বা আপনিও যদি এরকম একটা পথ থেকে হেঁটে থাকেন, প্লিজ একটু শেয়ার করুন, কারণ আপনি কিন্তু আজকে অনুপ্রেরণা বাকিদের। 2014 গ্র্যাজুয়েশন পাস করার পর যখন আমি ইঞ্জিনিয়ারিং এ পাস করি, মানে সিলেক্টেড হই, তখন কলকাতায় যেতে হবে। মানে ঘাটালের মতো এলাকা থেকে কলকাতায় যেতে হবে, একটা থাকা খাওয়ার খরচা আছে। এবার সরকারি কলেজ খুব একটা বেশি খরচ নয়, কিন্তু থাকা খাওয়ারও তো খরচাটা কম নয়। প্লাস আমার বাড়ি থেকে সেইটা বিয়ার করার মতনও সেটার সামর্থ্য ঠিক অবস্থায় ছিল না আর কি সেই সময়। আর বোনও বড় হচ্ছিল, আমার একটা বোন আছে, মানে ও বলছে ওরও একটা পড়াশোনার খরচা আছে। এবারে আমার পেছনে এত টাকা খরচা করার অবস্থা ছিল না। আমি ঠিক তখন থেকেই টিউশন পড়ানো স্টার্ট করি। আমি নিজে 12 পাস করার পর 12 অবধি আমি ম্যাথস পড়াতাম। 8 9, কারণ বেশি বাচ্চা আমি ফার্স্টে নিইনি, কারণ আমার বেশি হয়তো এফোর্ট দিতে হবে, বা এই কারণে আমি 8 থেকেই স্টার্ট করেছিলাম, কারণ আমার নিজেরও পড়াশোনার জন্য টাইম লাগতো কম্পিটিটিভের জন্য। আমি 8 to 12 ম্যাথস পড়াতাম, যেটা আমার স্ট্র্যাটেজির মধ্যেই ছিল। মানে ওখান থেকে আমি একটা ইনকাম আসতো, যেটা আমার কলেজের ফিস বা থাকা খাওয়ার খরচা, মানে পড়াশোনার যে খরচাগুলো ওগুলো আসতো, সেখান থেকে মানে চলতো বিষয়টা। এবার ওটা ভাবে চলে, মানে আমি যেটা 2019-এ যখন পাস আউট হই, মানে এখন আপনি পিএসসির কথা থেকে যে এখন যে অবস্থাটা বললেন, আমরাও কিন্তু সেম অবস্থায় পড়েছি। মানে জাস্ট আমরা কলেজ থেকে বেরোচ্ছি, আর একটা করোনা লকডাউন স্টার্ট হচ্ছে, বা সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, সবাই আমরা ঘরের মধ্যে ক্লোজড। মানে সেই অবস্থায় আমাদের মতো যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা, তখন আমাদের মেইন চিন্তা যে আজকে 10 দিন তো লকডাউন ঘোষণা হলো, 10 দিন আমরা খাবো কি, বা খাবারটা পাবো কি, বা সেটার অ্যারেঞ্জমেন্ট কোথা থেকে হবে। এই চিন্তাটাই মানুষের মনে ফার্স্ট আসে। পড়াশোনার বইপত্র এ তো অনেক পরের বিষয়। সেই সময় টিউশন গুলো তাও করতাম, লকডাউন অনলাইনে অনেকটা করার চেষ্টা করেছিলাম, কিন্তু অনলাইনে ঠিক আমি কমফোর্টেবল হতাম না আর কি। অনেক সমস্যা হয়েছিল। এবার পরবর্তীকালে এইভাবে চলতে থাকে, লকডাউন উঠে যায়। কারণ টিউশনটা আমি চাকরি পাওয়ার আগে অবধি করেছি। এখনো অবধি ফ্রি টাইম ঠিক পাওয়া যায় না, কিন্তু যতটা পাই শনি রবিবার কয়েকজনকে গাইড করার চেষ্টা করি। লোকাল যারা দেখি একটু পিছিয়ে পড়া বাড়ি থেকে আসছে, বা সামর্থ্য তেমন নেই, কিন্তু যদি অঙ্কটা বা একটু শিখে এগিয়ে আসতে পারে, আমার নিজের যেন ভালো লাগে। যে যারা অঙ্কটাকে ভয় পায়, তাকে যদি আমি একটা অঙ্ক সোজাভাবে বুঝিয়ে দিতে পারি, বা আমার মন থেকে যেন বেশ একটা আনন্দ হয়। যে সে আমার সামনে যদি বলে ফেলে যে, "দাদা অঙ্কটা আমি বেশ বুঝে গেছি এই টপিকটা বা এই চ্যাপ্টারটা।" আমি বেশ ভালো ফিল করি। সেই ফিলিংসটার জন্যই কয়েকজনকে গাইড করার চেষ্টা করি আমার ফ্রি টাইম অনুযায়ী। অবশ্যই ফ্রি অফ কস্ট সেরকম দেখার চেষ্টা করি। আর ওই যে ইনকামটা ছিল, ওটা আমার একটা সোর্স ছিল, সোর্স অফ ইনকাম। কারণ ওটা থেকে আমাকে নিজের পড়াশোনাটা চালাতে হতো। কারণ কম্পিটিটিভ এর যে বইগুলো, যেমন কৃষ্ণা রেড্ডি সহ যে বইগুলো, প্রচুর দাম। এভারেজ সবকটায় মিনিমাম ৳800 বা ওর থেকেও বেশি। বিশেষ করে নিতিন সিংহানিয়া স্যারের যে বই-টইগুলো, ওগুলো বেশ ভালো রকম কস্ট। ওইগুলোকে অ্যাফোর্ড করার জন্য আমাদের সেই কলেজ স্ট্রিটে যেতে হবে। ওয়ান টাইম একটা কিনলে একটা ডিসকাউন্টও পাওয়া যায়। ওগুলো দেখে আমরা ওই কষ্ট থেকে চালাতাম। প্লাস আমাকে সেই সময় আমার প্রিপারেশন এ অনেকেরই অবদান আছে। মানে আমি যখন প্রিপারেশন স্টার্ট করছি, আমাদের এখানকার কিছু সিনিয়র দাদা প্রিপারেশন শেষ করছে না। মানে উনারা অন্য কোনো প্রফেশনে আসতে চাইছেন, বা হচ্ছে না দেখে অনেকটা ডিমোটিভেটেড। উনাদের থেকে আমি অনেক বই পেয়েছিলাম। প্লাস তার থেকেও বেশি আমি যেটা হেল্প পেয়েছি, আমার বাড়ি থেকে মিনিট 10 এর দূরত্বেই ঘাটাল লাইব্রেরি, টাউন লাইব্রেরি। ওখানে প্রায় কম্পিটিটিভ এর সমস্ত বই থাকতো। আর তখন যে লাইব্রেরিয়ান ম্যাডাম ছিলেন, উনি বেশ কোঅপারেটিভ ছিলেন। মানে উনি আমার সাথে বেশ কোঅপারেশন করতেন। উনি, মানে উনাকে যদি আমি বলতাম, "ম্যাডাম এই বইটা আমার লাগবে", উনি আমাকে বেশ ভালোই সাপোর্ট করে বলতেন, "অনিমেষ তোমার কবে লাগবে বলো, আমি ১ সপ্তাহের মধ্যে মানে ১ সপ্তাহের মধ্যে আমি ইনস্ট্যান্ট বইটা হাতে পেয়ে যেতাম। মানে এটা লাইব্রেরির যে আমার, আমি এর আগেও অনেক জায়গায় লিখেছি বা ভিডিওতে বলেছি। মানে অ্যাকচুয়ালি আমি চাকরিটা পেয়েছি ২০২৪-এ। কিন্তু চাকরি করার যে মাইন্ডসেট, বা ১০টা থেকে ৫টা অবধি আমাদের যে অফিস যেতে হয়, সেই মাইন্ডসেটটা আমার ২০১৯ থেকেই তৈরি হয়েছে। কারণ তখন আমি অফিস যেতাম না ঠিক আছে, কিন্তু রোজগার করতাম না, বা কোনো কাজে যেতাম না। কিন্তু ওই টাইমটা আমি লাইব্রেরিতে যেতাম। মানে ম্যাডাম এসে লাইব্রেরি খুলবেন, আমি ঢুকবো, আবার ম্যাডাম বন্ধ করবেন, তখন আমি বেরোবো।
ওই লাইব্রেরি থেকে যে বইয়ের স্টকটা আমি পেয়েছিলাম, এটা অনেকটাই আমাকে সাহায্য করেছিল। কারণ অত বই সেই মুহূর্তে আমার যখন নিড ছিল, সেটা কোনোদিনই কেনা সম্ভব হচ্ছিল না। আর সেই মুহূর্তে না পেলে হয়তো প্রিপারেশনটা আরেকটু ল্যাগ করতো বা চাকরিটা পেতে আরেকটু লেট হয়ে যেত। যেমন নিতিন সিংহানিয়া স্যারের বইটা আমি 2021 এর যখন মেন্স দিচ্ছিলাম ঠিক তার ২ মাস আগে বইটা বেরিয়েছে। তাহলে হিউজ ডিমান্ড মার্কেটে আমি পাচ্ছি না। লাইব্রেরিতে অর্ডার দিতে আমাদের এখানে এসডিও স্যার তখন যিনি ছিলেন উনি ইনস্ট্যান্ট জোগাড় করিয়ে দেন কোনোভাবে। উনাকে শুধু বলেছিলাম, "স্যার বইটা পাওয়া গেলে খুব ভালো হতো। আমার ইকোনমিক্সে একটু প্রবলেম হচ্ছে। মেন্সের আগে তাহলে খুবই ভালো হয়।" মানে আমি বলেছিলাম উনি জোগাড় করে দেন। আমি বলার সাথে, সাথে। লাইব্রেরিতে বইটা ছিল ওটা থেকে খুবই হেল্প পেয়েছিলাম। প্রায় ২১, ২২, ২৩ ৩ বার যে পরীক্ষা হয়েছে ৩ বারই আমার ইকোনমিক্স আউট অফ 100 80% মতো নাম্বার ছিল। উপরেই। তাহলে এই যে নাম্বারটা আমার বেশ সাহায্যই করেছে সিলেকশনে। এরকম ভাবেই মানে সিনিয়র দাদাদের থেকে যে সাহায্যগুলো পেয়েছি বইপত্রের বা লাইব্রেরি থেকে যে অবদানটা পেয়েছি, শুধু বইপত্র নয় মান্থলি যে ম্যাগাজিন গুলো বেরোচ্ছে ৩ থেকে ৪ টে ম্যাগাজিনের অ্যাক্সেস আমি প্রত্যেক মাসে পেয়ে যেতাম। এই রিসোর্স গুলো আর খবরের কাগজ তো সব রকমই থাকে। এই দিক থেকে বেশ আমি নিজেকে লাকি মনে করি যে ভগবান এই রিসোর্স গুলো ঠিক সময়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছে এক, এক করে। তো প্রত্যেকেই স্যারের গল্পটা শুনতে পাচ্ছ এবং আশা করি তোমরা সবাই এটাও বুঝতে পারছো যারা এই মুহূর্তে প্রত্যন্ত গ্রাম বাংলায় বা মফস্বল এলাকায় আছো কিংবা হয়তো শহরেও আছো কিন্তু খুবই তোমরা ওয়েল টু ডু ফ্যামিলি থেকে হয়তো বিলং করো না, হয়তো খুব স্ট্রাগল করছো। এই গল্পটা না একটা সংগ্রামের গল্প। যদি বলি কেন, তার মূল কারণটা হচ্ছে সত্যি সত্যি যদি আজকে লকডাউনকে নিয়ে কোনো সিনেমা হয় এবং সেই সিনেমাটা যদি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র হয়, ধরো কোনো ফেস্টিভ্যালে দেখাবে, বিশ্বাস করো লকডাউনে সব থেকে বেশি সাফার তারা করেছে যারা ভেবেছে যে 10টা দিন পর কি 5টা দিন পর কি খাবো। আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল গৃহশিক্ষকরা। যখন কোনো ছেলে ধরো চাকরি প্রিপারেশন নিচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে সে সমস্ত ছেলেমেয়েরা টিউশনি পড়ে। এটা আমাদের বাংলার একটা কালচার। আর লকডাউনের সময়টাতে না বাড়িতে এসে পড়া বা বাড়িতে গিয়ে পড়ানো এটা পুরোটা বন্ধ হয়ে যায় একটা স্টেজে। মানুষ আর এসে পড়ছিল না সেই সময়টা, তো বাড়ির মাইনাগুলোও বন্ধ হয়ে যায়। আমরা বুঝতে পারি যে এরকম কিছু হবে, মানে একই ঘটনা আমার সাথেও কখনো ঘটেছিল। তো সেই ফেজটা না খুবই ডার্ক ফেজ। মানে আজকে স্যার যে কথাটা বলছে, আজকে তো সে তোমার আমার আমাদের সবার মানুষ, যে আপনি বই ছেড়ে দিন আমরা খাবো কি 10 দিন পর, এটা জানি না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। আমরা অনেক ইউপিএসসি গল্প এরকম শুনেছি যে একটা জেরক্সের দোকানে কাজ করতে করতে সে পেয়েছে। আসলে পশ্চিমবঙ্গে এরকম প্রচুর গল্প আছে। আজকে যদি অনিমেষ স্যার এগিয়ে না আসতেন, হয়তো তোমরা অনেকেই ভাবতে যে আর ডাব্লিউবিসিএসটা হবে না, ছেড়ে দিন। স্যার কিন্তু ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে গেছেন, বাড়ির সামনের লাইব্রেরিতে পড়েছেন। স্যারকে চিনতে পেরেছে যে একটা হিরে তো তারা চিনবেন, তারা এত বই ঘাটেন, অফিসাররা এত কৃতি মানুষ, এত গুণী মানুষ, তারা চিনতে পেরেছেন। তো স্যারের সঙ্গে প্রত্যেকেই ছিল। আর আমি আশা করবো তোমরাও এগিয়ে আসো, তোমরা যারা ডাব্লিউবিসিএস হতে চাও, যে চাকরিটা পেতে চাও, এগিয়ে আসো। তোমরা একবার অন্তত চেষ্টাটা করে দেখো। স্যার কিন্তু আজকে পুরো রিয়েলিটি শেয়ার করছে। এই রিয়েলিটিটা শেয়ার করার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এইটুকুনি স্টোরি যে এখন অবধি আপনি শেয়ার করেছেন, এটা অন্তত আমরা 4-4টে পয়েন্ট করে আমরা শেয়ার করবো সোশ্যাল মিডিয়াতে, কারণ মানুষের কাছে পৌঁছানো খুব জরুরি। আপনাদের মতো এই গল্পগুলো পৌঁছানো খুব জরুরি। কারণ লকডাউন তো হয়ে গেছে, মানুষ ভুলতেও শুরু করে দিয়েছে, কিন্তু যাদের জীবনে লকডাউন এক মানুষ কেড়ে নিয়েছে, যাদের জীবনে মানুষ প্রথমবার খালি পকেট দেখেছে, যাদের জীবনে লকডাউনের চূড়ান্ত চূড়ান্ত বিচ্ছেদগুলো হয়েছে, তারা কেউ লকডাউন ভুলবে না। যতদিন তারা বেঁচে থাকবে লকডাউন ভুলবে না। তো সেক্ষেত্রে এই পৃথিবীতে না এরকম বহু লস আছে জানেন তো, যে লসগুলো ক্ষতিপূরণ দিয়ে মেটে না। তো সেক্ষেত্রে স্যারের এই গল্পটা যতটা শেয়ার করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা এগোচ্ছি একটু প্রিলিমস আর মেন্সের কোয়েশ্চেন। মেন্স আর প্রিলিমস ওরিয়েন্টেড। তো এই প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ, এই যে প্রিপারেশনটা, এই প্রিপারেশন নিয়ে এই মুহূর্তে ছাত্রছাত্রীদের কিছু প্রশ্ন আছে। যার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে স্যারের বুক লিস্ট। স্যার প্রাইমারিলি কী কী বই ফলো করতেন, স্যার কোনো মক দিয়েছিলেন কিনা, তাহলে সেই মক টেস্টটা কীরকম ছিল, এবং মক দেওয়ার প্রপার সময় কোনটা হওয়া উচিত। আপনি যদি এবার একটু পুরো বিষয়টাকে বলেন। ফার্স্টে যেহেতু বুক লিস্টের কথা আসলো, বুক লিস্টটা বলছি। যেহেতু আমার অপশনাল হিস্ট্রি ছিল, আমার হিস্ট্রির বুক লিস্টটাই সবথেকে লম্বা। ওই জন্য ফার্স্টে আমি হিস্ট্রি দিয়েই শুরু করব। হিস্ট্রি আমি যখন শুরু করেছিলাম মানে 2019 জুন জুলাই মানে আমার যখন স্টার্টিং পিরিয়ডটা ছিল তখন আমি জীবন মুখোপাধ্যায় স্যারের বইটা দিয়েই স্টার্ট করেছিলাম। পরবর্তীকালে যখন স্বদেশ ইংলিশ সভ্যতা ভার্সনের ও দিকে বিশ্ব, তাই তো? একদম বেশ বেশ। এবারে পরবর্তীকালে যখন আমি ইংলিশ ভার্সনে শিফট করছিলাম
তখন আমি অ্যানসিয়েন্টের জন্য করেছিলাম পুলাম দালাল দাহিয়া ম্যাডামের যে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার বইটা, ওটা। পরবর্তীকালে মেডিহার্বালের জন্যও ম্যাডামের বইটাই আমি কিনি। আর মডার্নটা জন্য আমি পড়তাম আহ, সোনালী বানসাল ম্যাডামের যে বইটা, ওটা পড়তাম। কিন্তু স্পেকট্রামের বইটাও ছিল, কিন্তু আমি রিসোর্স কমানোর জন্য, কারণ এতগুলো বই পড়তে টাইম লাগবে, ওই জন্য স্পেকট্রামটা উল্টে দেখে নিতাম যে নতুন কোনো ইনফরমেশন আমার চোখে পড়ছে কিনা। জাস্ট একবার গো থ্রু যাকে বলে আর কি, মানে লাইন বাই লাইন অতটা পড়া হয়নি। এই তিনটে পড়তাম। এর সাথে পরবর্তীকালে পুনাম দালাল দাহিয়া ম্যাডামের মডার্ন ইন্ডিয়ার বইও বেরোয়, ওটা আমি পারচেস করি ঠিক ওই মেন্সের জন্য। মানে ওটা বেশ আমার মেন্সের স্ট্র্যাটেজির জন্য কাজে লাগে। মানে ওখানে লেখার মানে ম্যাপ ছিল, ফ্লো চার্ট ছিল, ওইগুলো আমি লেখা ইনক্লুড করেছিলাম 22-23, যে কারণে আমার 22-এ মেন্স গ্রুপে এটা সিলেক্টেড আমি হয়েছি, কিন্তু 21-এ হতে পারিনি। কারণ 21-এর হিস্ট্রির পেপার আর 22-এর হিস্ট্রির পেপারের মধ্যে হেল অ্যান্ড হেপার আমার ডিফারেন্স ছিল। কারণ ওই বইটাই আমার গেম চেঞ্জার ছিল। ওই বইয়ে যেভাবে লেখা ছিল ফ্লো চার্ট ডায়াগ্রাম ইউজ করে, আচ্ছা, তো আমি সেক্ষেত্রে সেই কি রকম ভাবে। আপনার মতে সোনালী বানসালের থেকে কি পুনম দালাল ম্যামের যে রিসেন্ট মানে মডার্ন ইন্ডিয়ার বইটা যেটা বলছেন আপনি, সেটা কি একটু হলো বেশি প্র্যাকটিক্যাল ফর টুডেজ ডাব্লিউবিসিএস এক্সাম? না, প্র্যাকটিক্যাল দুটো বইয়ের দুটো বিশেষত্ব আছে। আপনি হ্যাঁ। যদি সোনিয়া বানসাল ম্যাডামের বইটা দেখেন, ওটা মেন্স যে 100 নম্বরের পেপারটা, মানে এমসিকিউ করার জন্য, ওটা বেশি ইনফরমেটিভ। হুম, মানে ওই যে লাস্টে ওই টেবিল আকারে জিস্ট দেয়া হুম, আছে, হুম। ওইগুলো বেশ ইনফরমেটিভ। কিন্তু আপনি যদি পুনাম দালাল দাহিয়া ম্যাডামের বইটা দেখেন, ওটা অপশনালের জন্য বেস্ট। আচ্ছা, ওকে, বুঝতে দুটো পেরেছি। সেক্টরের জন্য দুটো। তোমরাও ক্লিয়ার আশা করি। হুম। এটা এটা ছিল ইতিহাস। ইতিহাস এর সাথে আমি করেছিলাম অতুল চন্দ্র রায় সাহেবের 3টে বই ছিল। মানে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি আর ওয়ান হিস্ট্রি দুটো ছিল। আর ওয়ার্ল্ড হিস্ট্রির জন্য আমি জীবন মুখোপাধ্যায় স্যারের বইটাও পড়েছিলাম। এটাই ছিল আমার ইতিহাসের রিসোর্স। এরপর ভূগোল। ভূগোল আমি শুরু করেছিলাম কার্তিক চন্দ্র মন্ডল স্যারের বইটা দিয়ে। তার সাথে মাজিদ হোসেন আমি ইনিশিয়ালি স্টার্ট করেছিলাম, কিন্তু 2020 বা 20-র মাঝামাঝি এসে আমি সেরকম আউটকাম পাইনি। মানে ওই বইটা থেকে, মানে আমি নিজেই রিলেট করতে পারছিলাম 1 বছর যে আমি বইটা পড়লাম, এখান থেকে কতটা গেইন পেলাম বা কতটা রিটার্নটা ইনফরমেশন কি? পেলাম, রিটার্নটা কি। আমি আমার পার্সোনালি সেটা অতটা আমি পাইনি মনে হয়েছিল, যে কারণে আমি চেঞ্জেস ডিসিশন নিই। সেই মুহূর্তে আর কিছু সেরকম পাচ্ছিলাম না, বা খুল্লারে যে বইটা আছে ওটা বেশ মোটা, দেখেই পড়তে ভয় লাগছিল। মানে ওই কারণে ওইদিকে আর ভয়ে এগোয়েই নি। আর অনেকে যদিও সাজেস্ট করেছিল যে চ্যাপ্টার ওয়াইজ ফুল্লারটা দেখতে, কিন্তু আমি করিনি কোনোদিন। আমি কার্তিক চন্দ্র মন্ডল স্যারের বইটাই পড়তাম রেগুলারলি। পড়তে পড়তে 21-এর মেন্সের আগে আমি পেরিয়ার পাবলিকেশনের অরবিন্দ অরবিন্দ কুমারের কুমার। একটা বই, ওই আমাদের কার্তিক চন্দ্র মন্ডল স্যারের বইয়ের সাথে প্যারালালি বেশ ইনফরমেটিভ বইটা, টু দা পয়েন্ট জিস্টে লেখা আছে, বেশ আমার ভালো লেগেছিল বইটা, ওইটা দুটো বইয়ের ফলো কম্বো করেছি। খুব ভালো, খুব হেল্পফুল। ওই দুটো বই কম্বো করেই আমি পড়েছি, এটাই আমার হিস্ট্রির রিসোর্স। নেক্সট পলিটির জন্য ওয়ান অ্যান্ড অনলি লক্ষ্মীকান্ত। তার সাথে মানে কিছু কিছু জিনিস লক্ষ্মীকান্ত স্যারের বইয়ের ছিল না আমাদের সময়, বা এখনো চোখে পড়েনি, যেমন ভেরিয়াস কোর্ট কেসগুলো। মেনলি লাস্ট 2-3 বছর মেন্সে কোর্ট কেস থেকে অনেক প্রচুর কোশ্চেন আসছে। আসছে। এই কোর্ট কেসের জন্য আমি একটা ইউপিএসসির বই কিনেছিলাম। ইউপিএসসি যে ফেমাস জাজমেন্ট দ্যাট চেঞ্জ ইন্ডিয়া, ইন্ডিয়া। অ্যামাজনেও অ্যালেক্স, অ্যাভেলেবেল আছে বইটা। হুম। একদম অ্যালেক্স হেলসের ওই বইটা, ওইটা বেশ কিনেছিলাম। ওর সাথে আরেকটা বই কিনেছিলাম যে ফেমাস অ্যাক্টস দ্যাট চেঞ্জ ইন্ডিয়া, মানে ইকোনমিক্সে কিছু অ্যাক্টস থেকে কোশ্চেন আসে, ওই বিশেষ করে সাল বা ছোটখাটো ইনফরমেশন। ওই ওই দুটো বই আমি ওই জন্য কিনেছিলাম লাস্ট মোমেন্ট, বেশ আমার এফেক্টিভ হয়েছিল। ইকোনমি পলিটির জন্য এই দুটো বই। তার সাথে আমি হিউজ এমসিকিউ প্র্যাকটিস করতাম বিভিন্ন রিসোর্স থেকে, লাইব্রেরির যে বইগুলো ছিল বা অনলাইন রিসোর্স তো এখন অনেকই অ্যাভেলেবেল এইগুলো। আর ইকোনমিক্স এর জন্য আমি শুরু করেছিলাম তুজাম্মেল হোসেন স্যারের বইটা দিয়ে, কিন্তু ইকোনমিক্স বরাবরই আমার উইকনেস ছিল। মানে বুঝতে পারতাম, কিন্তু এমসিকিউ যখন সলভ করতাম কিছু হচ্ছে না, এরকম একটা ব্যাপার। মানে ইনফ্লেশন কি বুঝতে পারছি, কিন্তু সেখান থেকে যখন আমি এমসিকিউ করতে যাচ্ছি, আমার স্কোর আর হচ্ছে না। কিন্তু এটাও বেশ এটা একটা আজকের ম্যাজিকের দিনেও মতো। প্রচুর বিগিনারের সমস্যা, মানে তোমরা কিন্তু অবশ্যই স্যারের কথাটা শোনো, অনেকেরই সমস্যা এটা। এটা ম্যাজিকের মতো একটা চেঞ্জ এসেছিল যখন আমি ওই 2021-এর মেন্সের 2 মাস আগে ওই নিতিন সিংহানিয়া স্যারের বইটা পাই হাতে। মানে ওই বইটা আমি ওই 2 মাসে আর গেম কোনো চেঞ্জার। সাবজেক্ট তেমন একটা পড়িনি। আমার মোটামুটি রেডি ছিল বলে আমি দেখেছিলাম ইকোনমিক্সটা, এই বইটা আমি যদি পড়ি আমি হেল্প পেতে পারি। ওই 2 মাস আমি প্রায় 2 থেকে 3 বার বইটা রিভাইজ করি। রিভাইজ করার পরে আমার ওই 2021, 22, 23 3বারই ইকোনমিক্সে মোর দ্যান 80% স্কোর হয়েছিল। বেশ মানে কার্তিক চন্দ্র ইমপ্রেসিভ। মন্ডল স্যারের বইয়ের মতনই বেশ ইনফরমেটিভ, মানে আমাদের যতটা লাগবে বুলেটিনে সেরকম ভাবেই লেখা আছে। ওই জন্য আমার মনে হয় অ্যাসপিরেন্টরা যদি শুধু ইকোনমিক্সের জন্য ওই বইটা ফলো করে, মোর দ্যান এনাফ।
তার সাথে এমসিকিউ প্র্যাকটিস। আমি জানি না বইটার এখনো কোনো ড্রব্যাক আছে কিনা, যে বইটা সম্ভবত ইংরেজিতেই পাওয়া যায় নাকি এখনো বাংলা ভার্সন বেরিয়ে গেছে? বাংলা ভার্সনও বেরিয়েছে, তবে আমার মনে বেরিয়েছে, হয় ইংলিশ ভার্সনটা করাই ইংরেজিটাই ভালো পড়া ভালো, ভালো। কারণ কোশ্চেন তো আমাদের ইংরেজিতেই হয় ইংরেজিতেই মেন্সে, হবে, হ্যাঁ। বলতেই হবে। আর এরপরে পেপার 4 সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেহেতু আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল আর টিউশন পড়াতাম, আমার তাই ওটা স্ট্রং জোনই ছিল। আমি যেটা অন্য কোনো বই পড়িনি আলাদা করে, 9, 10, 11, 12 এই 4টে ক্লাসের টেক্সট বুকগুলো যেগুলো আমার কাছে ছিল সায়েন্সের, সেগুলো পড়েছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আর সাথে জিএস লুসেন্টটা দেখতাম, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য অ্যাচিভার্স পড়তাম রেগুলার, মানে মান্থলি যে ম্যাগাজিনটা। এই রিসোর্স গুলো দেখেছি, যদিও আমার 21, 22, 23 এর খুব একটা ভালো স্কোর ছিল না পেপার করে। 21-এ ছিল 125, 26 এর মতো। ঠিক আছে? 22-এ আরো কমে ওটা হয়ে গেছিল 115, 16 ঘরে। 23-এ আরো কমে 105, 6 এরকম হয়ে গেছে। মানে পেপার যত হার্ড হয়েছে আমার নাম্বার কমতে, কমতে থেকেছে। ওইজন্য মানে আর সবারই এমনিও হয়েছে প্রসঙ্গত নাম্বার। সায়েন্স টেক পেপারটাতে তো মানে খুব কিছু হিউজ স্কোরের খবর খুব একটা পাওয়াও যায় না, মানে সায়েন্স টেক কোশ্চেন পেপারটা এমন স্পেশালি। হার্ড হয়, মানে আমি পরীক্ষার হলেই দেখেছি, মানে ফিজিক্স কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের ছেলেরা ফিজিক্স কেমিস্ট্রি কোশ্চেন দেখেই ভয় পেয়ে যায়। ওরা মাস্টার ডিগ্রির সাথেও রিলেট করতে পারে না কোশ্চেনকে। আর সেখানে আমরা তো আমাদের দ্যাটস কথা বাদই দিলাম। WBPSC ফর ইউ। মানে ওই পেপারটা সত্যিই খুবই রাফ। মানে ওই সময়টা স্টুডেন্টদের খুবই খারাপ অবস্থা হয়। ৩ বার মেন্স দিয়েছি, পরীক্ষার সেন্টারের মধ্যে যে হালটা হয় সেটা খুবই ভালো শুনে করে শুনে কি অনেকে অনুভব 1 করেছি। ঘন্টা পরে উঠে চলে যায়, এরকমও হয়? প্লাস পিন ড্রপ সাইলেন্ট হয়ে যায় পুরো বিল্ডিং। মানে মনে হয় যেন একটা পরমাণু বোমা পড়ে গেছে ওখানে। এরকম একটা অবস্থা। কোনো যুদ্ধকালীন মেন্সের অন্য পরিস্থিতি। কোনো পেপারে এরকম ব্যাপার হয় না, যেটা শুধু সায়েন্স এন্ড টেকে হয়? সবথেকে ভয়ানক, মানে স্টুডেন্টরা চাপে থাকে পেপার 4 আর পেপার 6, এই দুটো পেপারে। হুম, আর পেপার 6 টা মেইনলি ভয় থাকে লেন্দি হয় বলে। আর ম্যাথসটাই মেইনলি থাকে। এখন জিআই প্রায় বিপন্ন বিলুপ্ত প্রাণী প্রায় হয়ে হয়ে গেছে। গেছে, হ্যাঁ। ওদের খুঁজেই পাওয়া যায় না এখন আর। যেমন লাস্ট মেন্সে 193 টার মতো অঙ্ক ছিল, 6টা না 7টা জিআই ছিল। জিআই এর মধ্যেও অঙ্কের ছোঁয়া পাওয়া যায় আবার। এরকম একটা ব্যাপার। ওরকমই যাই হোক, দিচ্ছে আর এটা কি। ছিল আমার। আপনার হ্যাঁ, অঙ্কের মানে পেপার পেপারটাতে কিরকম মার্কস ছিল, একটু যদি শেয়ার করেন। আসছি, আসছি। পেপার 4 টা এটা আমার স্ট্র্যাটেজি। আমার মেইনলি ওভারঅল স্ট্র্যাটেজি ছিল যে সবাই যে জায়গাটায় স্কোর করবে, মানে ইজি পোরশন যেটা, হুম, সেটা আমাকেও স্কোর করতে হবে। মানে হুম, সেই জায়গাটায় আমি যেন পিছিয়ে না যাই। হুম, কারণ সবাই ঠিক করছে সিলি কোশ্চেন, আমি ভুল করে দিলাম। হুম, তাহলে আমি কম্পিটিশনে কি করে দাঁড়াবো? প্লাস যেই জায়গাটায় সবাই ভুল করবে, সেই জায়গা থেকে মিনিমাম 50 to 60% আমাকে স্কোর করতে হবে। এটা আমার স্ট্র্যাটেজি ছিল। যাতে নাম্বারটা একটা ইকুয়ালি হুম, দাঁড়িয়ে থাকে। এটা গেল পেপার 4। এবার পেপার 5 আ ছিল, আমি সাবজেক্ট বই তো কথা বলে দিয়েছি। হুম, আ আর পেপার 6 আমি তেমন একটা ম্যাথস প্র্যাকটিস করতাম না, সত্যি কথা বলতে। কোনদিনই করতাম না। মানে 19 থেকে যে করেছি ম্যাথসটা আমি বরাবরই পরীক্ষার হলে গিয়ে করি আর হয়ে যায়। আর একটা ডিসেন্ট নাম্বারই হয়, যার কারণে আমার 21 এ সিলেকশন, 22 এও হয়েছে। আশা করছি 23 এও কল পাবো, যা নাম্বার আছে। আপনি নাম্বারের কথা যেটা বলছিলেন, হ্যাঁ, তা আ তোমরা একটু মানে অ্যাসপিরেশন পাই আর কি শুনলে। 21 এ আমার পেপার 6 এ ছিল 160 অ্যারাউন্ড, মানে 158 এরকম কিছু একটা। আ 22 এ সেটা হয়েছিল 170, 23 এ হয়েছে 189। দারুণ। এটাই আমার জন্য টাই ব্রেকার হয়ে যায় আরকি। মানে তো পুরো গেম চেঞ্জার মার্কস, যা জানতে পারছি। মার্কস। তবুও আর একটা ওটা প্রশ্ন আমি করতে চাই আপনাকে, এই প্রশ্নটাকে এক্সটেন্ড করি। বহু ছাত্রছাত্রী যারা নন ম্যাথ ব্যাকগ্রাউন্ড বা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে, মোটামুটি ন্যূনতম ওই ম্যাথ পেপারে কত রাখলে বলা যেতে পারে সেফ? মোটামুটি আমাকে যে অ্যাসপিরেন্টরা অ্যাপ্রোচ করেছে এখনো অব্দি, বা গাইডের কথা বলেছে, হুম, মানে আমি ওনাদের যেটা বলেছিলাম যে ম্যাথস পেপারটা সত্যিকারের পেপার 6 ডিসাইড করে দেয় যে আপনি চাকরিটা পাবেন না পাবেন না। যদি আমি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতেই পারি। আমি একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে ইতিহাস পড়ছি, ভূগোল পড়ছি, পলিটি পড়ছি, ইকোনমিক্স পড়ছি। কিন্তু যারা আর্টস কমার্সের, তারা তো, তাদের তো ম্যাথসটা প্র্যাকটিস করতেই হবে ঠিক, সায়েন্সের। আমরা ঠিক, যদি বলি যে আমি আর্টসের ম্যাথস কি করে পারবো? তাহলে সেক্ষেত্রে কম্পিটিশন পিছিয়ে যাবো। আর আমিও যদি বলি সায়েন্সের আমি ইতিহাস কি করে পারবো? আমিও কম্পিটিশনে দাঁড়াতে পারবো। ঠিক। সমস্ত সাবজেক্টের একটা ইকুয়ালি ব্যালেন্স আনতে হবে। হুম, তবেই সিলেকশনটা আসবে। আমি ইতিহাসে খুব ভালো, আমি ভূগোল পারি না। বা আমি পলিটিতে খুব ভালো, ইকোনমিক্স আমি পড়বো না। ইকোনমিক্স এর নাম্বারটা পলিটি থেকে করে নেবো। এটা অ্যাকচুয়ালি গ্রাউন্ড ইয়েতে হয় না, লেভেলে হয় না। আর পরীক্ষার হলে কোন পেপারটা হার্ড হবে, বা লাস্ট ৩-৪ বছর আমি দেখছি যে এই ৪ টে এমসিকিউ পেপারের মধ্যে একটা পেপার পিওর কাট থাকছে। মানে এমন থাকছে ওই ১১০, ১৫ স্কোর করতেই
মোটামুটি যারা প্রত্যেক বছর দিচ্ছে বা সিলেকশন পাচ্ছে তাদের অবস্থা দেখতে শেষ পাচ্ছি। হয়ে যাচ্ছে। কিন্তু বাকি পেপারগুলো এভারেজ একটা আসছে। তাহলে যেই পেপারটা হার্ড আসছে আমি যদি সেই পেপারটা স্ট্রং বলে এগিয়ে যাই, এখানে যদি স্কোর না হয় বাকিগুলো তো আমার আরো কম হয়ে যাবে। আরো কম হয়ে যাবে। তো ইকুয়ালি একটা ব্যালেন্স করে যাওয়াটাই আমার মতে ভালো। হুম, আর প্র্যাকটিসের যে কথাটা মনে হয় আর্টস গ্রুপ বা কমার্সের যারা স্টুডেন্টরা আছে, আমার মনে হয় যদি অঙ্কে কেউ খুব বেশি উইক হয়, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে ক্লাস 8, 9, 10 এর যে টেক্সট বুক গুলো আছে সরকারি, ওইগুলো দিয়ে কেউ শুরু করতে পারে চ্যাপ্টার গুলো। ওইগুলো করার পরে আমাদের বাজার চলতি যে বইগুলো আছে যেকোনো বই বা অনলাইন থেকে যে এমসিকিউ গুলো আছে, ওগুলো করলেই হয়। সমস্ত বই কম বেশি ভালো। কারণ কোনো বই খারাপ হয় না। আর কোনো অথর একজন বই লিখছেন মানে উনার নলেজ আছে বলেই লিখছেন। আর হ্যাঁ, উনি উনার হ্যাঁ, 100% টাই দিচ্ছেন। তাই ঠিক কথা। উনার বইকে খারাপ বলে দাগিয়ে দেওয়ার কোনো রাইট কোনো আমাদের নেই। নেই। আমি অন্তত এটা মনে করি। আর শেষে আমি এটাই বলব ম্যাথস লাস্ট ২-৩ বছর পিএসসি ও এসএসসির প্রিভিয়াস ইয়ার্স গুলো বেশ ফলো করছে। রেল বা এসএসসির মানে টিসিএস যে পরীক্ষাগুলো নিচ্ছে, ওর কোয়েশ্চেন গুলো যদি ফলো করা যায়, বিশেষ করে অ্যারিথমেটিক পোরশনটা লাভ হতে পারে। বেশ। আর এটা তো গেল আপনার প্রিলিমস মেইনসের একটা প্রিপারেশন ফেজ, কিভাবে কি করেছেন। এবার আমরা শেষে আসবো হচ্ছে আপনার অপশনাল ছিল ইতিহাস। এবার এই ইতিহাসকে নিয়ে আমি কিছু প্রশ্ন যেগুলো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই আমাদের কাছে এটাই তুলে ধরা। এই অপশনাল চুজ করার পিছনে আজকাল একটা জল্পনা কল্পনা কাজ করে। অনেক অ্যাসপিরেন্ট আছে যারা ডাব্লিউবিসিএস প্রিপারেশন শুরুর প্রাককালে তারা টপারদের দেখে নেয়, প্রথম র্যাঙ্ক ওয়ান কি নিয়েছে বা র্যাঙ্ক টু কি নিয়েছে, মানে র্যাঙ্ক ওয়াইজ দে ফিল যে এই অপশনালটা ভালো। তো সেটা কতটা যুক্তিযুক্ত। দ্বিতীয়ত, ইতিহাস অপশনাল একটা সময়তে র্যাঙ্ক ওয়ানও তৈরি করেছে আমরা জানি। তো আজকে দাঁড়িয়ে ইতিহাস অপশনাল নিয়েই আপনি র্যাঙ্ক করেছেন, আপনি টপারও হয়েছেন। তো ইতিহাস অপশনালের প্লাস পয়েন্ট আর মাইনাস পয়েন্ট কাদের নেওয়া উচিত, কাদের আপনি নেওয়া উচিত নয়। ফার্স্ট কোয়েশ্চেন যেটা কথাটা বললেন যে, আমি টপারদের দেখে ট্যালি করছি কোন এক বছর কোন হুম, অপশনালে ভালো স্কোর হয়েছে। একটা অপশনাল ভালো স্কোর হয়েছে মানে সেই অপশনালটা ভালো আর কোন একটা হ্যাঁ অপশনাল মানে মোস্টলি এটা দেখতে পাচ্ছি অন্য হতে চারদিকে। পারে কিন্তু হুম, হ্যাঁ? মানে মোস্টলি এটা চারদিকে দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ, হ্যাঁ। যেমন আর রিসেন্টলি সেটাই আসছে সোশিওলজি থেকে মানে টপ টোয়েন্টিতে প্রচুর বেরিয়েছে। তো হুম, হুম। যেহেতু তো কিন্তু প্রচুর এই ছাত্রছাত্রী বা সোশিওলজির ব্যাচ খুঁজছে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং যে তাদের ভালো লাগবে কিনা। একদম এই কম্পারিজনটা আমার মতে টোটালি ইললজিক্যাল। কারণ ধরুন আমি 2019 এ যখন স্টার্ট করেছিলাম আমি ইনিশিয়ালি ভেবেছিলাম ম্যাথমেটিক্স অপশনাল নেব। কারণ আমার বেশ কমফোর্টেবল সাবজেক্টটায়। কিন্তু আমি আমার যে গাইড স্যারেরা ছিলেন মানে এসডি অফিসের স্যারেরা উনারা তো আমাকে প্রিলিমস, মেইনস, ইন্টারভিউ ৩ টে স্টেজেই গাইড করেছেন। আমি আর অন্য কোথাও যাইনি। কোন জায়গায় ইন্টারভিউ, মেইনস, প্রিলিমস কোন জায়গার জন্য আমার সাথে অ্যাসোসিয়েট ছিল না। আ এবার অর্থাৎ আপনার সাফল্যের পেছনে আর কোনো ছায়া প্রকাশনীর ভূমিকা নেই তো। কোন প্রকাশনীর কোন প্রকাশনীর ইয়ে নেই। একমাত্র আমি যারা সফল ক্যান্ডিডেট মানে যারা সফলের সাথে চাকরিটা করছেন, যারা আমাদের পথটা অলরেডি পেরিয়ে গেছেন আমি তাদেরকেই ফলো করেছি। বেশ। আর তাদেরকে ফলো করতে, করতেই আমি আজকের জায়গায় এসে পৌঁছেছি। তাহলে মোটামুটি কোনো ইনস্টিটিউট আপনাকে ক্লেম করতে পারবে না এখন। একদম যাক, কোন ঠিক আছে। ইনস্টিটিউটই ক্লেম করতে এবার অপশনাল এর ক্ষেত্রে আপনি যেটা বলছেন, ইনিশিয়ালি আমি ডিসিশন নিয়েছিলাম আমি ম্যাথমেটিক্স নেবো। কিন্তু আ যে স্যার অর্জুন স্যার ছিলেন উনিও আ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড প্লাস উনিও অপশনাল হিস্ট্রি রেখেছিলেন। প্লাস উনি আমাকে বলেন, "দেখ অনিমেষ ম্যাথমেটিক্সটা তুই নিতেই পারিস, তুই স্ট্রং ফিল করছিস ওই জায়গাটা। কিন্তু তুই তেমন একটা গাইড পাবি না এই এরিয়ায়। প্লাস বইয়েরও সমস্যা আছে কিছু। কিন্তু সেই তুলনায় ইতিহাসটা তুই যদি নিস, তোর সুবিধা হতে পারে যেহেতু তুই প্রিলিমস, মেইনস দুটোতেই সাবজেক্টটা লাগছে। প্লাস আরেকটু যদি স্ট্রেস দিয়ে পড়িস, প্লাস আমিও তোকে গাইড করতে পারবো যে কিভাবে কি চেঞ্জেস আনা যেতে পারে।" আমিও শুনে কথাটা বেশ সাহস পাই না। কথাটা বেশ যুক্তিযুক্তই মনে হয় যে স্যার গাইড করবেন যখন বলছে তাহলে আমি নিজে কেন অন্য সাবজেক্ট রিস্ক নেব? আমি হিস্ট্রিতে এবার সে বছর ২১ এ ফরচুনেটলি এক চেঞ্জের জন্য ওয়েবসাইট খোলা হয়। যে কেউ যদি ফর্ম ফিল আপ এ কোনো চেঞ্জ করতে চায়। আর হ্যাঁ, আমি একমাত্র ওটাই চেঞ্জ করেছিলাম যে অপশনালটা আমি ম্যাথস থেকে হিস্ট্রিতে শিফট করে নিই। না হলে সমস্যা হয়ে যেত সমস্যা ২১ নেই। এ। এবারে ওটা আমি করে নিই। পরবর্তীকালে আমি অপশনাল স্যার যেমন স্ট্র্যাটেজি আমাকে বলেছিলেন সেই মতো আমি খাতায় রেডি করি। প্রশ্ন অ্যান্সার গুলো রেডি করি। স্যার যে ইনপুট গুলো দিতে বলতেন, যেভাবে লিখতে বলতেন সেইভাবে করে স্যারকে দিয়েই চেক করাতাম। স্যার নিজেই করে দিতেন। মানে স্যার আমাকে কল করতেন যে, "এই টাইমে আমি ফাঁকা থাকবো, তুই আসিস।" আমি খাতা নিয়ে যেতাম উনার চেম্বারে দিয়ে দিতাম। উনি আবার ২-৩ দিন পরে আমাকে ডাকতেন, "এসে খাতাটা নিয়ে যাস।" উনি উনার ফ্রি টাইম মতো দেখে রাখতেন। যেই জায়গাটা এডিট করতে হবে হাতে করে মানে পেন দিয়ে লিখে দিতেন যে, "এই জায়গাটা চেঞ্জ কর।" আমি সেরকম আবার চেঞ্জ করতাম। দিয়ে উনাকে ছবি দেখাতাম, "স্যার এবারে ঠিক আছে।" মানে এইভাবেই আমি করেছি অপশনাল। বেশ। তো তোমরা তাহলে স্যারের বুক লিস্ট, স্যারের অপশনাল স্ট্র্যাটেজি
এবং স্যারের অপশনাল বুক লিস্টও তোমরা জানতে পারলে। এবারে ভিডিওটা শেষ করার আগে স্যারকে শেষ প্রশ্ন, স্যারের ইন্টারভিউ বা পিটি এক্সপেরিয়েন্স কেমন ছিল? পিটিটাও আমি রেডি করেছিলাম ওই একইভাবে। মানে স্যার আমাকে বলেছিলেন যে কমন যে কোয়েশ্চেনগুলো, যে ইন্ট্রোডিউস ইউরসেলফ বা হোয়াট ইজ ইউর হবি, এগুলো একটা লিখে একটা খাতা রেডি কর। আমি খাতা রেডি করেছিলাম। সেগুলো স্যারকে দিয়ে চেক করাতাম। স্যার এডিট করে দিতেন বা বলতে এই জায়গাটা চেঞ্জ কর, বাজে লাগছে শুনতে। মানে ইন্টারভিউর জন্য সবথেকে আমি বেশি বকা খেয়েছি স্যারের কাছে, অর্জুন স্যারের কাছে। মানে উনি ফার্স্ট থেকেই আমাকে বলতেন, "দেখ ভাই, তোকে কোনো পেপারই আটকাতে পারবে না। কারণ তুই মেন্স ক্লিয়ার করবি আমি জানি।" মানে উনি প্রিলিমস এর আগে আমাকে ভয় দেখাতেন, "তুই কিছু জানিস না। কি করবি পরীক্ষার হলে আমি জানি না।" আর মেন্সের আগে ভয় দেখাতেন, "তোর তো ওই শুধু পেপার 6, বাকিগুলো পেপার তুই ছড়াবি।" ডাইরেক্ট এই ল্যাঙ্গুয়েজে বলতে পারে। আমি আরো কনফিউজ হয়ে যেতাম, এত পড়ছি তাও স্যার কেন বলছে না? স্যার বারবার বলতেন, "তুই আরো বেশি করে পড়।" মানে উনি কিছু বই পাবলিশ করেছিলেন এমসিকিউর জন্য। সেই বইগুলোর মানে 22 এর মেন্সের আগে আমাকে প্রুফ চেকের জন্য দিয়েছিলেন স্যার, যে এমসিকিউ গুলো সবকটার উত্তর ঠিক আছে কিনা দেখ। তার ঠিক ১ মাস পরে আমার মেন্স। আমার স্যারের উপর একটু বিরক্তি হয়েছিল যে ১ মাস পরে মেন্স, আমি রিভিশন করব, স্যার জোর করে আমাকে দিয়ে এগুলো করাচ্ছেন, কিছু বলতেও পারছি না। কিন্তু আমি পরবর্তীকালে রিয়ালাইজ করেছিলাম এটা স্যারের স্ট্র্যাটেজি ছিল। স্যার আমাকে এক্সপ্লেইন করেননি, কিন্তু ওই যে আমি চেক করেছিলাম ১০,০০০ বা ১২,০০০ এমসিকিউ, ওটা চেক করার পরে ওইগুলো আমার রিভাইজ হয়ে পড়া গেছিল। হয়ে গেছে। হ্যাঁ, ওইগুলো পড়া হয়ে গেছে। যেটা আমার মেন্সের স্কোর, এমসিকিউ স্কোরটাকে খুব বাড়িয়ে দিয়েছিল সে ২২ এ। যে কারণে সিলেকশনটা হয়েছে। এবার ইন্টারভিউতে আপনি যেটা বলছিলেন, ২১ এর ইন্টারভিউ আমার বেশ ভালোই হয়েছিল। উম মোটামুটি ওই ৩৫ থেকে ৪০ মিনিট আমার হয়েছিল। কিন্তু আমি অতক্ষণ ধরে হওয়ার কারণে আমি একটু মন থেকে যেন আশাবাদ ছিলাম যে চাকরিটা হয়ে যাবে এবার গ্রুপ এতেই। যেহেতু এতক্ষণ ধরে হয়েছেন আর মোটামুটি ওনারা যা জিজ্ঞেস করেছেন, এই 90% মতো আমি অ্যান্সার করেছিলাম ঠিকঠাক। উনারাও অ্যাপ্রিশিয়েট করেছিলেন। মানে কোন রকম আ এগেইনস্ট এ যাওয়ার মতো বিষয় হয়নি। ওই ০.৫ ঘন্টা ৪০ মিনিটে। কিন্তু আনফরচুনেটলি হয়নি। তার মেইন কারণ ছিল আমার অপশনাল এর স্কোরটা খুবই কম এসেছিল। কারণ মেইনসে আপনার যেমন স্কোর থাকবে সেটাই ডিসাইড করবে আপনার সিলেকশন হবে না হবে। ইন্টারভিউটা জাস্ট একটা প্রসিডিওর হিসেবে আমার মনে হয়েছে। হুম হুম, লাস্ট ২-১ বছরের নাম্বার দেখে। মেইনসে আপনাকে ভালো স্কোর রাখতে হবেই। রাখতে বিশেষ হবে। করে বাংলা, ইংরেজি আজকের দিনে খুবই ভালো স্কোর হচ্ছে। এবার ২২ এ ইন্টারভিউ ভালোই হয়েছিল। ২-১ টা জিনিস একটু সমস্যা হয়ে গেছে। যেমন আমি রেভিনিউ সার্ভিস কেন ফার্স্ট চয়েস দিচ্ছি, এক্সিকিউটিভ নয় কেন? কারণ ম্যাডাম এটা বিশাল রকম রিটালিয়েট করেছিলেন। কারণ উনি ব্লক লেভেল থেকে যে কোয়েশ্চেন গুলো করেছিলেন মোটামুটি আমি অ্যান্সার করেছিলাম। উনি সরকারের এগেইনস্ট এ কিছু কথা বলাতে চাইছিলেন, মানে স্কিম গুলো থেকে। মানে প্রেশারাইজড ভাবে। মানে এমনকি আমাকে ইনসাল্ট ও তো ওটা করেছিলেন যে পার্ট অফ দ্য ইন্টারভিউই হয়, হ্যাঁ। আমি যখন কিছুতেই বলছি না, উনি আমাকে বারবার বলছেন যে, "অনিমেষ, তোমার কাছ থেকে আমি ডিপ্লোম্যাটিক অ্যান্সার চাইছি না।" আমি ঘুরিয়ে বলার চেষ্টা করেছিলাম, "না ম্যাডাম, ঠিক আছে, সরকারের কোনো ভুল নেই। এটাকে আরেকটু ইমপ্রুভ করার প্রচেষ্টা চলছে অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে।" তখন উনি বলছেন, "অনিমেষ, ডিপ্লোম্যাটিক অ্যান্সার করো না। তোমার থেকে আমি এটা চাইছি না। তুমি সত্যি কথাটা বলো। তোমরা অ্যাডমিনিস্ট্রেশন এ আসবে, তোমরা যদি সত্যি কথা বলার সাহস না রাখো, তাহলে কি হবে? মেরুদণ্ডটা সোজা রাখবে।" এরকম কথা উনি মুখের উপরে বলে দেন। এবারে তাও আমি বলিনি। বলার পরে উনি বিরক্তির সাথে বলছে, "ঠিক আছে, এ বলবে এটা ভেবে এসেছে। অন্য কোশ্চেনে আসা যাক তাহলে এবারে।" উনি কি আমাদের শ্রদ্ধেয় তারপরে আমার চেয়ারম্যান ছিলেন? চেয়ারম্যান, হ্যাঁ। চেয়ারম্যান, আচ্ছা। মানে গ্রুপ এবির ইন্টারভিউ চেয়ারম্যান ম্যাডাম নিজেই থাকেন। হুম। আর আরেকটা জিনিস নিয়ে খুব রিটালিয়েশন হয়েছিল যে, হোয়াই নট এক্সিকিউটিভ? কারণ তোমার নলেজও আছে ব্লক লেভেলের স্কিম টিম থেকে উনি কোয়েশ্চেন করছেন, সেগুলো আমি অ্যান্সার করেছিলাম। আমি আমার মতো বলতে চেষ্টা করেছিলাম যে, আমার যেহেতু আমি এসটিও হিসেবে আছি, রেভিনিউ সার্ভিসটা আমার ভালো লাগছে। আমি এখানে এক্সপ্লোর করতে চাই। উনি তখন বলেছেন, "ভেবে বলছো তো? পরে মন খারাপ হবে না? তোমার সব বন্ধুরা এক্সিকিউটিভ চলে যাবে, তুমি আলাদা হয়ে যাবে।" আ আমি তখন বলছি, "না ম্যাডাম, আমার মন খারাপ হয় না।" বলছে, "মন খারাপ?" তখন বলছে, "সিওর তো?" বলছে, "হ্যাঁ ম্যাডাম, সিওর। যদি যদি আমার মন খারাপ হয়, আশা করছি ২৩ এও আমি সিলেকশন পাবো, আপনারা ডাকবেন। তখন আবার এক্সিকিউটিভ এর জন্য ইন্টারভিউ দেবো। আপনি আমাকে সিলেক্টেড করে নেবেন তখন এক্সিকিউটিভ এর জন্য।" এবার এরকম বলে তখন উনি হেসে ইন্টারভিউটা শেষ করেন। তো সকলেই তোমরা স্যারের জার্নিটা জানতে পারলে। এই স্বল্প পরিসরে যতটা প্রশ্ন করা যায় স্যারকে, যে কটা প্রশ্ন করা যায়, এবং স্যার যতটা শেয়ার করতে পারলেন তার মূল্যবান সময় থেকে, তার জন্য স্যারকেও অনেক ধন্যবাদ। এবং তোমরা ভিডিওটা দেখবে তার জন্য তোমাদেরকেও ধন্যবাদ। এবং তোমরা মধ্যে যারা যারা এই ভিডিওটা দেখবে সুমিত স্যারের, বিগত ৩-৪ বছর ধরেই করছি, যারা যারা চাকরি পাবে, যেমন এই বছরেও তো মোটামুটি বেশ কয়েকটা চেনা মুখকেই দেখতে পেয়েছি, তারাও প্রত্যেকেই আমার হয় টপার টক দেখতো না, আমি তাদেরকে আমার টপার টকে আজ থেকে ৩ বছর আগে এনেছিলাম অন্য সেগমেন্ট থেকে। তো তোমরাও কিন্তু পড়াশোনাটা করো। স্যারকে তোমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতেও কানেক্ট করতে পারো, স্যার যদিও খুব ব্যস্ত মানুষ।
তবে চেষ্টা করব ভবিষ্যতে যদি স্যারকে নিয়ে আরও কোনো ডেডিকেটেড ভিডিও করা যায়, সেটা অবশ্যই স্যারের উপরেও থাকবে। তো স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এতটা সময় দিলেন আমাদের টপার টক্সে, এবং আপনার আগামী জীবনটা অনেক অনেক শুভ হোক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।